হ্যাঁ, ওকে, ক্লাসটা রেকর্ড করে দিয়েছি। তো আমাদের হচ্ছে এই টপিকটা হচ্ছে এমন ভাবে পড়বো যেন হচ্ছে এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা যেন হচ্ছে খুব ভালো করে অ্যান্সারটা করতে পারি। ঠিক আছে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের দেখো, তোমরা একটু সাউন্ড করো না, হ্যাঁ? প্রথমে একটা কবিতা আছে, এখানে কবিতার একটা লাইন দেওয়া আছে। কবিতার লাইনটা যদি লক্ষ্য করো তোমরা, কবিতাটার লাইন হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার and all the boards did shrink, water water everywhere, nor any drop to drink. তোমরা কি এই কবিতাটাকে আগে পড়ছিলা? দেখো তো, এই কবিতাটার অংশটুকু কি পড়ছিলা আগে? হয়তো অনেকে পড়েছে, অনেকে পড়ো না। তো এই কবিতাটা হচ্ছে নেওয়া হয়েছে স্যামুয়েল টেইলর কলরিজ, সংক্ষিপ্ত তাকে বলা হয় এস.টি. কলরিজ। যেখানে নাম আছে কলার বা কলরিজ আর কি, হ্যাঁ, RIDGE, কলরিজ। তিনি মানে ধরো প্রত্যেকটা কবি যখন লেখালেখি করে তাদের যুগের সাথে একটা মিল আছে। যেমন বাংলা সাহিত্যের স্বাভাবিকভাবে কয়টা যুগ বলো তো দেখি, জানো? বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের স্যার হচ্ছে তিনটা। প্রাচীন, মধ্য এবং হচ্ছে মধু। আধুনিক যুগ। তো ইংরেজি সাহিত্যের অনেকগুলো যুগ আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় একটা যুগ রয়েছে, সেটা হচ্ছে রোমান্টিক এজ। রোমান্স, কয়েকদিন আগে চলে গেল না রোমান্টিক এজের 14 ফেব্রুয়ারি, রোমান্টিক এজ। এটা শুরু হয়েছিল, এই যুগটা শুরু হয়েছিল 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত। ঠিক আছে, তো এই যুগটা শুরু হয়েছে কিভাবে? এস.টি. কলরিজ এবং উইলিয়াম ওর্ডসওয়ার্থ, আরেকজন লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, এই দুইজন লেখক মিলে একটা বিখ্যাত বই লিখেছিলেন, মানে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস, যেটা লিখেছিলেন 1798 সালে। নাম কি বলেছি বলতো? LY, লিরিক্যাল। এগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় কিছুই আসবে না, হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে। 1798 সালে লিরিক্যাল ব্যালেডস নামে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, যার মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হয়। সেই যুগটার নাম কি? রোমান্টিক এজ। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে কয়েক ভাবে প্রশ্ন হয়। 1 নম্বর, নিচের কে রোমান্টিক এইজের কবি? নিচের কে রোমান্টিক এইজের কবি নয়? এভাবে প্রশ্ন হয়। এছাড়া আর কে কে আছে রোমান্টিক এজের কবি? তোমরা লর্ড বাইরনের নাম শুনেছো? লর্ড বাইরন জি স্যার। তোমাদের বইতে আছে, হ্যাঁ। পার্সি বিশি শেলি বা পি বি শেলি এবং যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে বাইরন সেখান থেকে, হ্যাঁ। তো পি বি শেলি বা পার্সি বিশি শেলি এবং জন কিটস এই সবার নাম তোমাদের বইতে আছে, সবার নাম, সবার নামই বইতে আছে। এই 5 জন হচ্ছে বিশেষ করে বিখ্যাত রোমান্টিক এইজের কবি, এবং এই 5 জনের নাম থেকে এবং এদের কবিতা থেকে তোমাদের প্রশ্ন হয়। আচ্ছা, তো আমাদের এই কবিতাটা যে আছে, এই কবিতাটা হচ্ছে কার লেখা বলতো? কবিতার একটা অংশ এটা। এই যে কবিতাটা লেখা হয়েছে কোন জায়গা থেকে? লেখা হয়েছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার নামক কবিতা। ঠিক আছে, এই কবিতা থেকে এখানকার এই 4টা লাইন। তাহলে প্রথম কথাটা কি বোঝা গেছে এটা কোন কবিতা? তাহলে একটা প্রশ্ন হয় ঢাকা, বিশেষ করে বিইউপিতে, এখান থেকে ধরো এই লাইনটা উল্লেখ করবে, এই লাইনটা উল্লেখ করবে, উল্লেখ করে দিয়ে বলবে, কি বলবে? অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক ইজ টেকেন ফ্রম ড্যাশ। নেওয়া হয়েছে কোথা থেকে? তাহলে কবিতাটার নাম বলো তো দেখি, নাম বলো। The Rime of the দ্য Ancient রাইম Mariner. অফ দ্য এনশিয়েন্ট মেরিনার।
আবার এই লাইনটা উল্লেখ করে দিয়ে বলবে, এই লাইনটা উল্লেখ করে দিবে বলবে ওয়াজ রিটেন বাই, এটা কার মানে কে লিখেছে, ওয়াজ রিটেন বাই লাইনটা যেহেতু বলছে, অথবা হু রোট দ্য লাইন ওয়াজ রিটেন বাই, তাহলে কে লিখেছে বলো তো? স্যার কলরিজ। এসটি কলরিজ। এখন কথা হচ্ছে তোমরা তো এখনো এসএসসি বাচ্চা কাচ্চা মানুষ, তোমাদের তো হয়তো স্যার আপনি যে বলতেছেন এগুলো কি আসলে আসে? দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দিয়েছি হচ্ছে এখানে। ওকে ওকে, দেখো দ্য পোয়েম কোথায় কোথায় আসছে দেখো, FABUP FASS এবং ইসলামিক ইউনিভার্সিটিতে সি ইউনিটে আসছে। খুবই লাইনটা দেখো, দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ রিটেন বাই, কে লিখেছে? এবার দেখো অ্যান্সার করো তো এটা। স্যার বি। এটা হচ্ছে বি নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা কবিতাটার আরেকটু অংশ পড়বো, তারপর হচ্ছে আবারও কিছু প্রশ্নের মধ্যে আমরা আলোচনায় যাব। দেখো এই দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কবিতাটা আছে, এই কবিতাটা একটা ব্যালেড। ব্যালেড শব্দের বাংলা অর্থ কি? গীতি কবিতা। ব্যালেড শব্দটার বাংলা অর্থ কি বলতো ভাইয়া আপুরা? গীতি কবিতা। গীতি কবিতা। গীতি কবিতা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা গীতি কবিতা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল বিশ্ব এবং জিএসটি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, 20টা বিশ্ববিদ্যালয় মিলে একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়, সেখানকার মধ্যে হচ্ছে একটা প্রশ্ন আসে বা আসছিল যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মিরার কি। তাহলে এটা কি বলতো, রাইম অফ দ্য এনশিয়েন্ট মিরারটা কি? ব্যালেড। একটা ব্যালেড। এটা একটা কি বলতো আবার, রাইম অফ দ্য এনশিয়েন্ট মিরার ব্যালেড। ব্যালেড। ওকে, আচ্ছা, আমি কিন্তু খুব আস্তে আস্তে করে আলোচনাতে যাচ্ছি, যখন ডিপলি যাব তখন যেন হচ্ছে একটু বুঝতে অসুবিধা না হয়, হ্যাঁ। আমি যখন ডিপলি আলোচনাতে যাব, যখন বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, আবার বলতেছি, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা কবিতাটা হচ্ছে লিখেছেন কে? এসটি কলরিজ। তিনি কোন যুগের কবি বলো? রোমান্টিক এজ। রোমান্টিক এজের কবি। রোমান্টিক এজটা শুরু হয়েছিল কবে? 1798 to 1832। গুড গুড। আচ্ছা, তাহলে এই কবিতাটা কি একটা কি? ব্যালেড। একটা ব্যালেড। ওকে গুড, এই তো। আচ্ছা, আশা করি এখন তোমরা এটা মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কবিতার ভিতরে যাই, কবিতাটা একটু পড়ি, হ্যাঁ। কবিতাটা একটু আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো আমি তাহলে এগুলো একটু মুছে দেই, তাহলে কবিতার লাইন বাই লাইন বুঝতে সুবিধা হবে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র পানি। ধরো এটা একটা সমুদ্র, সমুদ্র, এখানে একটা শিপ বা জাহাজ আছে, এটা একটা জাহাজ। তাহলে জাহাজের চারপাশে কি আছে বলতো? পানি পানি। And all the boats did shrink. shrink শব্দের অর্থ হচ্ছে সংকুচিত হওয়া, কুঁচকে যাওয়া। shrink অর্থ কি বলতো? সংকুচিত হওয়া, কুঁচকে যাওয়া। বোর্ড অর্থ হচ্ছে পাটাতন, অর্থাৎ নিচের যে অংশটুকু আছে জাহাজের, এই নিচের অংশটুকুনটা একটু সংকুচিত হয়ে গেছে, এটা নড়তেছে না। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এখন এর চারপাশে পানি আছে, কিন্তু নর এনি ড্রপ, এক ফোঁটাও পানি, টু ড্রিঙ্ক পান করার মতো নয়। আচ্ছা, ধরো আমরা এখন রমজান মাস, রমজান মাসে হচ্ছে আমরা 12-13 ঘন্টা 13 ঘন্টার মতো হচ্ছে রোজা রাখি। এখন এটা যদি হচ্ছে 5 দিন 10 দিন টানা এইভাবে থাকতে হয়, মানুষকে বাঁচবে বলো? বাঁচবে না। তাহলে এই কবিতাটা হচ্ছে অংশটুকুনের মধ্যে কি, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার মধ্যে হচ্ছে অ্যালবাট্রস নামে একটা পাখিকে হত্যা করেছিল। কি পাখি বলতো? অ্যালবাট্রস নামে, এখানে এই যে আমাদের কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এনশিয়েন্ট মেরিনারের সাথে, এই শিপের সাথে একটা পাখি তাদের সাথে চলতেছিল। তো চলতে গিয়ে হঠাৎ করে, ধরো আমার মন চেয়েছে একটা পাখি আমাদের সাথে চলতেছে, পাখিটার নাম কি বললাম? অ্যালবাট্রস নামে একটা পাখি অ্যালবাট্রস। চাইলো,
লোকটার মন চাইলো যে ঠিক আছে আমি পাখিটাকে মেরে ফেলি, তার থেকে ধনুক তীরটা নিয়ে এসে পাখিটাকে মেরে ফেললো, পাখিটা মরে গেল। এখন এই পাখিটা মরে যাওয়ার কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আযাব নেমে আসে। অর্থাৎ এই জাহাজে তো কে ছিল, এনশিয়েন্ট মেরিনার ছিল, সাথে অন্যান্য আরো নাবিক ছিল, আরো লোক ছিল। তাদের সবার উপরে একটা আযাব নেমে আসে। 1 নম্বর আযাবটা হচ্ছে তাদের খাওয়ার মতো কোনো পানি ছিল না। 1 নম্বর কি, তাদের মধ্যে খাওয়ার কোনো পানি ছিল না। ওকে, আচ্ছা। তো যার ফলশ্রুতিতে খাওয়ার পানি যেহেতু নাই, তাহলে তারা সবাই প্রায় মারা যাচ্ছিল। তো যাচ্ছিল যেহেতু সবাই, এক পর্যায়ে সবাই মারা গেছে মোটামুটি, ঠিক আছে। এর মধ্যে তাদের কাছে ডেথ ডেথ এবং লাইফ ইন ডেথ নামে দুইটা, এই চরিত্রগুলো তোমরা বুঝবে না যদিও। তো এটা আসলো, মানে ওয়ান কাইন্ড অফ, ধরো যে আমরা বলি না জিন ভূত বা স্বর্গীয় কিছু, তাদের কাছে আসলো। স্যার হ্যাঁ, আজরাইল। না আজরাইল না, জিন ভূত টাইপের আর কি। হ্যাঁ, তো আসলো, আসার পরে বলল যে তারা হচ্ছে এই যে ধরো আমরা ছক্কা খেলি না, পাশা, এভাবে টস দিই না, যেমন আজকে হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ডের খেলা চলতেছে, তো টসে তো একদল জিতবে, তাই না? তাই তো, যে কোনো একটা দল টসে জিতবে। তো টসে যে জিতবে সে হচ্ছে ডেথ। আরেক দল, দেখো দুইটা জিনিস, আমি দুইটা লাইন এখানে দুইটা ওয়ার্ড বলছি, একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। লাইফ ইন ডেথ, হ্যাঁ। আপনি যে একটা প্রাণীকে হত্যা করেছেন, কি আলবাট্রস নামে একটা পাখি, কিন্তু আপনাকে এখন সর্বশেষ আবার সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি যদি, এখানকার মধ্যে এক পাশে লেখা আছে ডেথ, আর এক পাশে কি লেখা, লাইফ ইন ডেথ। তার মানে এই ডেথ পেয়েছে হচ্ছে যখন টস দিল, টস দেওয়ার পরে ডেথ পেয়েছে এনশিয়েন্ট মেরিনার, পাইছে হচ্ছে লাইফ ইন ডেথ। আর অন্যান্য যত নাবিক ছিল, অন্যান্য যত লোক ছিল, তারা পাইছে ডেথ। তার মানে ওরা সবাই মারা গেছে, আর এই নাবিকটা হচ্ছে সেখান থেকে বেঁচে ফেরত আসছে মানুষের কাছে। তবে বেঁচে ফিরলেও তার মধ্যে একটা জিনিস ইনপুট করে দেওয়া হয়েছে, যতদিন আপনি বাঁচবেন মানুষদেরকে এই সকল বিষয়ে সচেতন করবেন, যে প্রকৃতির কোনো কিছুকে আপনি নিজের মতো করে চাইছেন, মন চাইছেন হত্যা করে ফেলছেন, ছোট্ট একটা প্রাণী সেটা করে ফেলছেন, এমন করা যাবে না। সেজন্য সে যে বিবাহের গেস্টদেরকে ডেকে এনে তার গল্পটা শুনেছিল আর কি। যাই হোক, তো এই অংশটুকুনের মধ্যে আমাদের যে বিষয়টা দেখানো হচ্ছে সেখানে হচ্ছে ইম্পর্টেন্স অফ, থিমটা কি, মানে মূল বক্তব্যটা কি। মূল বক্তব্যটা হচ্ছে পানির গুরুত্ব। যদি পানি না থাকে তাহলে আমাদের লাইফটা কেমন হয়ে যাবে, তাহলে এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, এখন 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 দেখো, প্রশ্ন যদি আসে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, সর্বত্র পানি পানি, পানি আছে কিন্তু খাইতে পারতেছে, খাইতে পারতেছে, পারতে পারতেছে না। ধরো একটা আমরা আমরা বিভিন্ন জিনিস বলি একরকম, বুঝাই আরেকটা, বলি একটা আছে কিন্তু না। ধরো তুমি তো একজন, তুমি তো ব্যাপক মেধাবী, কিন্তু সে একদিনও বই ধরে না। আমি কি এখন মেধাবীর কথা বুঝাতে চাচ্ছি? সে তো হচ্ছে না ধোঁকাবাজ, স্যার। পড়ে না। তাহলে যে এই বিষয়গুলোর একটা লিটারি টার্মস বলে, এগুলোকে কি বলে বলো তো? এটা মুছে দিই আমি। লিটারারি টার্মস অথবা ফিগার অফ স্পিচ বলে। লিটারারি টার্মস অথবা ফিগার্স অফ স্পিচ। এর মধ্যে পরীক্ষায় তোমাদের মেটাফোর নিয়ে তোমাদেরকে দেখাইছিলাম প্রথম ক্লাসে। তারপর হচ্ছে সিমিলি, একটা টপিক রয়েছে এর মধ্যে, একটা সিমিলি। তারপর একটা টপিক রয়েছে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন। আর একটা টপিক রয়েছে হচ্ছে আমাদের আইরনি। আইরনি হচ্ছে তুমি বলতেছো একটা, বুঝাচ্ছ আরেকটা। তো তোমার এখানে তুমি বলতেছো পানি আছে কিন্তু খাওয়ার মতো কিনা, তার মানে এটা পানি না মূলত।
ঠিক আছে, তার মানে আমাদের এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনটা কি হিসেবে ব্যবহার হয়েছে বলতো? আইরনি হিসেবে আমাদের ব্যবহার হয়েছে। ওকে, আইরনি হিসেবে এটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা জিনিস এখানে লিটারি টার্মস দিক থেকে এখানে আরেকটা জিনিস, এগুলো আপাতত জাস্ট মনে রাখো, হ্যাঁ, মুখস্থ একবার ইয়ে করতে হবে না, জাস্ট আমরা পরবর্তীতে আবার শিখবে এগুলো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, এলিটারেশন। এই দুইটা শব্দ হচ্ছে এলিটারেশন, এগুলো মুখস্থ করার কিছু লাগবে না, এগুলো তোমাদের এসএসসি পরীক্ষা এখান থেকে কিচ্ছু আসবে না, হ্যাঁ, এসএসসি পরীক্ষা এখানে কিছু আসবে না। ওকে, আচ্ছা, আপাতত কবিতাটা কি বোঝা গেছে যে কবিতাটার মেইন থিমটা কি? এখানে মেইন থিম হচ্ছে পানি, গুরুত্ব অথবা ইম্পর্টেন্স অব ওয়াটার, সিগনিফিকেন্স অব ওয়াটার ইন আওয়ার লাইফ। পানি ছাড়া আমরা একদিনও বাঁচতে পারি না, সেজন্য এখানকার মধ্যে কবি পানির গুরুত্ব নিয়ে বুঝাতে চাইছেন। আচ্ছা, বুঝা গেছে তো নাকি? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। কবিতাটার অংশটুকুর মধ্যে পানির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম লাইন, এখন টেক্সট বুকটা শুরু হয়েছে। কলরিজেস পোয়েম, কলরিজের কবিতা। কোন কবিতাটার কথা বলছে? কবিতাটার নাম বলো একটু। ওয়াটার ওয়াটার এভরিহ্যায়ার। এটা তো কবিতার লাইন রে বাবা, কবিতাটার The নাম rhyme হচ্ছে Ancient Mariner. দ্য রাইম অফ দ্য এই এনশিয়েন্ট মাইন্ড। একটা গীতি কবিতা, narrates, যেটা বর্ণনা করে, অর্থাৎ তার কবিতাটা বর্ণনা করে দ্য হ্যারোইং, বিদীর্ণ, সি ভয়েজ, সমুদ্র যাত্রা, সমুদ্র ভ্রমণ, অব অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু, যিনি, অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তার ভ্রমণের একটা সময়ে বা প্রাক্কালে, ডিড নট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, খাওয়ার মতো কোনো পানি ছিল না, বিকজ অব এ কার্স, একটা কিসের কারণে? কার্সের কারণে, অর্থাৎ অভিশাপ। অভিশাপের কারণে। অভিশাপটা কি যেন ছিল বলতো? পাখি হত্যা করিল। মেরে ফেলো। স্যার ওই যে বাস, অ্যালবাট্রস পাখিটাকে মেরে ফেলে। এটা হচ্ছে প্রথম লাইনের বাংলা অর্থ। আমি আবার বলতেছি যে কলরিজের গীতি কবিতা এর মধ্যে একজন বৃদ্ধ নাবিকের সমুদ্র যাত্রা, মানে কষ্টদায়ক সমুদ্র জার্নির কথা যাত্রার কথা বর্ণনা করা হয়েছে, যেখানে বা যিনি তার ভ্রমণের প্রাক্কালে খাওয়ার মতো পানি পায়নি। এটা এই যে অভিশাপের কারণটা আগে চলে আসবে, অভিশাপের কারণে তার ভ্রমণের প্রাক্কালে বা যাত্রার প্রাক্কালে খাওয়ার মতো কোনো পানি তার ছিল না, বাংলা মিনিং। ওকে, এখন আমি একটু বিশ্লেষণ করতেছি গ্রামাটিক্যাল বিষয়গুলো। কলরিজেস পোয়েম, দেখো অ্যাপোস্ট্রফি এস, পোয়েট শব্দটা অ্যাপোস্ট্রফি এস এর পরে এটা নাউন হয়, আর আগের শব্দটা অবশ্যই নাউন, আর এটা অ্যাপোস্ট্রফি এস বাংলাতে র এর অর্থ দেয়। কলরিজের কবিতা, এই যে কমার মধ্যে দুটো থাকে, এই কবিতাটা কি? এটা একটা ব্যালেড, এটাকে বলা হয় অ্যাপোজিশন। কি বলা হয় এটাকে? অ্যাপোজিশন বলে। এখন এটা হচ্ছে যেহেতু আমাদের সাবজেক্ট, এটা ভার্ব হচ্ছে এটা বর্ণনা করা। কি বর্ণনা করছে? ভার্বের অবজেক্ট হচ্ছে আমাদের পরের অংশ, হ্যারোইং। হ্যারোইং, এই হ্যারোইং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হচ্ছে সি ভয়েজ, এই সবটুকু মিলে একটা কম্পাউন্ড নাউন, সমুদ্র যাত্রা। অব অ্যান ওল্ড মেরিনার, ডিটারমিনার রয়েছে, কয়টা শব্দ রয়েছে? একটা শব্দ, পরের শব্দটা দুইটা। ওল্ড মেরিনার, বৃদ্ধ নাবিকের, হু, যিনি, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর পি, এটার পরের ভার্বটা হচ্ছে উই ডিড নট হ্যাভ, তার মানে এট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, এটা মাঝখানে অতিরিক্ত অংশ আর কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। তার ওয়ান পয়েন্ট, এ ওয়ান, এ পয়েন্টটা নাউন, জার্নিটা তো নাউনই হবে। টু ওয়াট অফ এনি ওয়াটার, ওয়াটারটা নাউন। টু ড্রিঙ্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ। বিকজ অফ, বিকজ অফ কারণে, এটার পরিবর্তে আমরা বসাতে পারি ডিউ টু, বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা। কার্স, তাহলে কার্সটা কি হবে? আর্টিকেল থাকার কারণে এটা নাউন হবে, লাস্ট ক্লাসে শিখাইছিলাম কিন্তু। আচ্ছা, এখন লক্ষ্য করো, নট অনলি দ্য কার্সড মেরিনার, শুধু অভিশপ্ত নাবিকই নয়, উই টু, আমরাও নো জানি, হাউ ইম্পর্টেন্ট, কতই না গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে
পানি, খাওয়ার পানি কতই না বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা অর্থ। বাংলা অর্থ আবার বলতেছি, শুধু বৃদ্ধ অথবা অভিশপ্ত নাবিকই নয়, আমরাও জানি খাওয়ার পানি আমাদের জীবনে কতই না বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটা হচ্ছে বাংলা অর্থ। এখন এখানে হাউ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ক্লোজ মার্কার হিসেবে এখানে ব্যবহার হয়েছে। উই নো, দেখো সাবজেক্ট ভার্ব, আবার এখানে ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার পানি, এখানে আবার একটা দেখো ভার্ব আছে। উই নো, আমরা জানি। উই ক্যান নট সার্ভাইভ, উই ক্যান নট সার্ভাইভ, আমরা বাঁচতে পারি না উইদাউট ইট। ইট বলতে কাকে বোঝাচ্ছে বলতো? পানি। স্যার পানি। ওয়াটারকে বোঝানো হয়েছে, পানিকে বোঝানো হয়েছে। গুড। এই জাতীয় প্রশ্ন কোথায় আসছিল যে দেখাইছিলাম, মনে আছে? ফুল লাইনটা উল্লেখ করে দিয়ে ধাপের 20, 21 এবং 21, 22 এখান থেকে প্রশ্ন আসছিল, 2বার প্রশ্ন আসছে। ইনফ্যাক্ট পরের লাইনটা দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 2/3 ইজ মেড আপ অফ। দেখো, মেড আপ অফ অর্থ হচ্ছে তৈরি। কিসের তৈরি? অব ওয়াটার, পানির তৈরি। এখন এখানে একটা গ্রামার রয়েছে, গ্রামারটা কি আমরা একটু দেখি। দেখো এখানে দেখো, ফ্র্যাকশন বাংলা বুঝে? ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন বাংলায় বলা হয় ভগ্নাংশ। কি বলে বলো তো? ভগ্নাংশ। এই ভগ্নাংশ আমরা কিভাবে বলি? যেমন 2/1, তাই না এটা? তারপর হচ্ছে 3/1, 4/1। এখন দেখো 3/2, 4/2, 5/3। লক্ষ্য করো যে আমরা সবসময় বলি দুধের হর কোথায় থাকে? উপরে, আর অঙ্কের হর থাকে উপরে নাকি নিচে, তাই না? ভুল বললাম কিনা? অঙ্কের হর থাকে নিচে, আর এটা হচ্ছে লব। লব। আচ্ছা, তো আমাদের যদি দেখো, যদি এই উপরের ওয়ার্ডটা যদি, হ্যাঁ, এটা যদি হলে এই ভগ্নাংশটা 1 থাকে, রিপিট, এটা যদি 1 থাকে, তখন ভগ্নাংশকৃত শব্দটা হচ্ছে সবসময় সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাদের এটাই দেখো, 2/3। 2 শব্দটা হচ্ছে, দেখো কোথায় বসছে, 2 প্রথমে, এরপরে এটা নিচে শব্দটা দেখো, এটা কত আছে? 3 না? তার মানে 2/3, আর ডি, থার্ড। এইভাবে লিখলে হবে না, এটা যেহেতু হচ্ছে আমাদের এই যে এটা যেহেতু 2 আছে, তার মানে এখানে থার্ডস লিখতে হবে। কিন্তু আমাদের এখানে দেখো, এখানে হচ্ছে 1 আছে, ঠিক আছে? 1 থাকার কারণে তাহলে আমাদের এই পরের শব্দটা, হ্যাঁ, এই শব্দটা 1/2 যেটা হবে, তার মানে, অথবা এই শব্দটা, এটা দেখো এখানে এটা কি হয়ে যাবে? 1/3। এটা সিঙ্গুলারে থাকবে, অর্থাৎ নিচের শব্দটা প্লুরাল হবে না। 1 হইলে এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার হবে, 1/3। কিন্তু 1 না হয়ে উপরে যদি শব্দটা যদি কি হয়, প্রথমে 2 ছাড়া অন্য যে কোনো মানে সরি 1 ছাড়া অন্য যে কোনো শব্দ বসে, তখন পরের শব্দটা সবসময় প্লুরাল হবে। তবে তবে এখানে ভার্ব কিন্তু এই অংশ অনুযায়ী, ভগ্নাংশ অনুযায়ী হয় না। কি হয় না? ভগ্নাংশ অনুযায়ী হয় না। ভার্ব হয় কোনটা অনুযায়ী? এই পরের শব্দ অনুযায়ী। তাহলে এক্সাম্পল দিচ্ছি, দেখো আমাদের শরীরের 2/3, আর একটা কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা লিখলাম 1/3, কই 1/3 লিখলাম একটা শব্দ, 1/3 of the mangoes, আরটা লিখলাম হচ্ছে ম্যাঙ্গো, আরটা লিখলাম হচ্ছে 1/3 of the mangoes। তাহলে এখানকার মধ্যে এটাতে ইজ হবে নাকি আর হবে? এখানে ইজ নাকি আর? উপরেরটা ইজ, দেখো নিচেরটা এখানে এই 1/3 এটা অনুযায়ী কিন্তু ভার্ব হয় না, ভার্ব হবে হচ্ছে কোনটা অনুযায়ী? পরের অংশ অনুযায়ী। তার মানে এখানে এই শব্দটা দেখো, ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার তার মানে ইজ, আর গোজ যেহেতু প্লুরাল তার মানে এটা হবে আর।
তার মানে এটা অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, একটা আমের 1/3 খাওয়া হয়েছে, আর একটা হচ্ছে আমগুলোর 1/3 খাওয়া হয়েছে। কিন্তু এখন 1/3 না বলে আমি বললাম 2/4, 1/3, এখানে 1/2 লিখলাম কেন? 2/4 যদি লিখি তাহলে এখানে এখানে কি ফোর্থ এমন থাকবে নাকি আমাদের হবে ফোর্থস? কোনটা হবে? এস যুক্ত হবে। Fourth Yes, হবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে ভগ্নাংশ যদি থাকে কোনো বাক্যে, বাক্যের ভগ্নাংশের পরের অংশ অর্থাৎ প্রিপোজিশনের পরের অংশ অনুযায়ী হচ্ছে ভার্ব হবে। আচ্ছা, এটা হচ্ছে ভগ্নাংশ এবং কিসে আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে, হ্যাঁ পার্সেন্টেজের ক্ষেত্রে পরের অংশ অনুযায়ী ভার্ব হয়। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে যে আছে এটা অনুযায়ী কিন্তু ভার্ব হয় না, ভার্ব হচ্ছে বডি অনুযায়ী, বডি শরীর যেহেতু সিঙ্গুলার সো ইজ হয়েছে এখানে, আর মেড আপ অফ এটা একটা গ্রুপ ভার্ব, এটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, আচ্ছা গ্রুপ ভার্ব। আচ্ছা, তো আমাদের মেক দিয়ে আরো কয়েকটা শব্দ রয়েছে, যেমন মেক অফ অর্থ হচ্ছে তৈরি, আর মেক ফ্রম এটা অর্থ তৈরি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা যে উপাদান দেখা যাবে, উপাদানটা হচ্ছে দেখা যাবে। ফর এক্সাম্পল আমি যদি দেখি একটা বই নেই, এই যে এখানকার মধ্যে কাগজ, বইয়ের কাগজটা আছে, এই কাগজ কিসের তৈরি হয়? মেইনলি কাগজটা কিসের তৈরি হয়? তৈরি স্যার। কিসের? উড উড বাঁশ, কাঠ, এগুলোর বিভিন্ন জিনিসের তৈরি। আচ্ছা, তো এখানে উপাদানটা দেখা যায় না, উপাদান যদি দেখা না যায় তাহলে হয় ফ্রম, আর যদি দেখা যায়, ধরো একটা টেবিল তৈরি হয়েছে, এখানে উপাদান হচ্ছে কাঠ, তার মানে এখানে দেখা যেতেছে এটাই তো কাঠ, তখন সেই ক্ষেত্রে হয় আমাদের অব হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানকার মধ্যে, হ্যাঁ অংশ পরের শুনে দেখেন, নট ফর নাথিং এমনি এমনি না। ইজ ইট সেইড এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ইজ ইট সেইড এই জন্য এটা এখানে হচ্ছে ইনভার্সন হয়েছে। ইনভার্সনের ব্যবহার বলতে গেলে দেখেন অনেক সময় থেকে যাবে। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে বলি, হ্যাঁ ইনভার্সনের ব্যবহার, ইনভার্সনের সংক্ষিপ্ত ব্যবহার যদি বলি, মনে রাখার কৌশল আমি জাস্ট বলে দিই, ইনভার্সন মনে রাখার কৌশল। নাজমা, নাজমা নাম শুনেছো? কারণ নাম নাজমা হয়, নাজমা, তার মানে প্রথম শব্দটা নেগেটিভ অ্যাডভার্ব হয়, এরপর শব্দটা হচ্ছে অক্সিলারি, এরপর শব্দ দেখাও এস, তার মানে এটা সাবজেক্ট হবে, এরপরে এম তার মানে এটা মেইন ভার্ব, এরপরে হচ্ছে এডিশনাল পার্ট অর্থাৎ মেইন অংশ। তাহলে দেখো আমাদের এখানকার মধ্যে এই অংশটুকু নট ফর নাথিং এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, ইজ ইট ইজটা হচ্ছে অক্সিলারি, এরপরে দেখো ইটটা হচ্ছে সাবজেক্ট, সেইড এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো এই অংশটুকু কি এন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সাবজেক্ট যেহেতু এস, এরপরে এম, তারপরে বাকি অংশ। নাজমা, ইনভার্সন মনে রাখার কৌশল কি বলতো নাজমা? স্যার ঠিক আছে, এমটা দিয়ে কি বুঝাইছিলেন? এম তে হচ্ছে মেইন ভার্ব, এম তে মেইন ভার্ব, আর এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, আমাদের এরকম অনেকগুলো হয়, হ্যাঁ যেমন এই যে দেখো তোমরা, তোমাদের একটা নো সুন হ্যাড দেন স্কার্সলি অ্যান্ড হার্ডলি ওয়েন বিফোর, সেখানকার মধ্যে দেখো তো তোমরা ভার্ব করতে এই নো সুনারটাকে কিভাবে লিখো? দেখো নো সুনারের সাথে কি লেখো? নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, তাহলে দেখো এখানে কি লিখছো? প্রথমে নো সুনার লিখছো তাই না, এরপরে দেখো সাবজেক্টের আগে এখানে হ্যাডটা আগে আসছে না, দেখো তো, জি তার স্যার। মানে এটা নেগেটিভ ওয়ার্ড, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে গিয়ে মেইন ভার্ব, তাই না? এই জন্যই হয়েছে। তারপর নিউসন না, শুধু নিউসন হ্যাড দেন স্কার্সলি হোয়েন হার্ডলি হোয়েন বিফোর, সেম এই নিয়মে, হ্যাঁ এভাবেই হয়েছে। এই জন্য আমাদের ইনভার্সনের এই বিষয়টা আছে। ইনভার্সনের আর একটা ব্যবহার আছে অনলি দিয়ে, সেটা হচ্ছে অনলি। স্যার ওইটা কি নেগেটিভ অ্যাডভার্ব? হুম হুম, স্যার ওই যে নাজমা বললেন ওইটা এনটা কি নেগেটিভ অ্যাডভার্ব? নেগেটিভ অ্যাডভার্ব অথবা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, দ্য আদার নেম অফ ওয়াটার, পানির অপর নাম ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ইজ দেয়ার আ ক্রাইসিস, ইজ দেয়ার আ ক্রাইসিস, কোন কি ক্রাইসিস রয়েছে? ক্রাইসিস অর্থ কি বলো?
সংকট। সংকট। কোনো কি সংকট রয়েছে ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, আমাদের এই মুহূর্তে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস, বিষয়ে অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার খাওয়ার পানির বিষয়ে পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো সংকট রয়েছে কি? তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ। এখন এখান থেকে যদি এখান থেকে মিউট করো, মিউট করো প্লিজ, মিউট করো, মিউট করো, সাউন্ড আসতেছে। আচ্ছা, এখন আমাদের এই অংশটুকু থেকে হচ্ছে যদি তোমরা একটু প্যারাফ্রেজের জন্য, এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, প্যারাফ্রেজের জন্য এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না যদিও। তো এই অংশটুকু থেকে যদি প্যারাফ্রেজ করতে চাও, আহ তাহলে আমরা এই অংশটুকু থেকে মেইনলি কি পাইছি দেখো তো। মেইনলি কি পাইছি? এই অংশটুকুনের মেইন থিমটা আমরা কি বুঝতে পারতেছি বলো একটু। যে খাওয়ার পানিটার গুরুত্ব আমাদের জীবনে, ইন আওয়ার বডিজ হয় না, শরীর তো একটাই, প্লুরাল করবে কেন? আমাদের জীবনে অথবা যে কোনো মানুষের জন্য খাওয়ার পানিটা, অথবা যে কোনো পানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা তো নাকি, তাই না? জি স্যার। এখানে আমরা জি কি স্যার। গুরুত্বটা এখানে দেখতে পাইছি। আচ্ছা, আহ এখন দেখো পানির গুরুত্ব নিয়ে আর কে কি বলছে। দেখো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, একটু মনোযোগ দিয়ে দাও। দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন অ্যান ইন আ মিটিং, ইন আ মিটিং, একটা মিটিং এ, একটা সভায়, অন দ্য ইভ অফ a ফ্রেজ, অর্থ হচ্ছে প্রাক্কালে। এটা আসছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের, বি ইউনিটের 24-25 এটা আসছিল। কি আসছিল বলতে পারবা? সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। তাহলে the United Nations in a meeting on the eve of new millennium, নতুন সহস্রাব্দের একটা সভার সময়ে বা প্রাক্কালে, আইডেন্টিফাইড, এখানে এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট অর্থাৎ নাউন, মিটিংটা তো অবশ্যই আমাদের নাউন, মিটিং এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। তো তারা কি শনাক্ত করেছে? আইডেন্টিফাইড, তারা শনাক্ত করেছিল ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাওয়ার পানির সমস্যা, অ্যাজ হিসেবে, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে, চ্যালেঞ্জ হিসেবে তারা শনাক্ত করেছিল, অন্যতম চ্যালেঞ্জ হিসেবে তারা শনাক্ত করেছিল। ওয়ান অব, ওয়ান অব যদি হয়, ওয়ান অব এর পরে যে নাউনটা হয় সেই নাউনটা সবসময় কি হয়? প্লুরাল হয়। ওয়ান অব, ওয়ান অব এর পরে প্লুরাল নাউন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এই অংশটুকুনের, হ্যাঁ, এই অংশটুকুনকে, এতটুকুনকে যদি হচ্ছে একটু ভিন্ন ওয়েতে লিখতে চাই, কিভাবে লিখতে পারি একটু তোমরা একটু বলো তো দেখি একজন। কোনটুকু কোনটুকু? এই যে প্রথম থেকে এই অংশটুকুন থেকে, অংশটুকুন নিচে একটু কমেন্টে লিখো, আমি একটু দেখতে চাচ্ছি। যেমন আইডেন্টিফাই এর ভার্বটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারো তোমরা। আইডেন্টিফাই এর সিমিলার কি শব্দ কি হতে পারে? রিকগনাইজ হতে পারে, তাই না? আচ্ছা, হাইলাইটেড। তারপর হাইলাইটেড, হ্যাঁ গুড, এটা হয়েছে, সমস্যা নেই। তো এরকম ভাবে অন্য ওয়ার্ড দিয়ে তোমরা জাস্টিফাইড বলতে পারো, তারপর অ্যাকনলেজ বলতে পারো, তারপর আর কি হতে পারে? ওয়ার্ন্ড, তারা সতর্ক করে দিয়েছে যেহেতু। তার মানে আমরা এটাকে যদি সংক্ষিপ্ত ভাবে যদি এভাবে বলি যে দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ন্ড, আমাদেরকে সতর্ক করেছে অ্যাবাউট ফিউচার ওয়াটার ক্রাইসিস। এটা ছোট বাক্য যদি বলতে চাই বলতে পারি আমরা। ওকে, তারপর অথবা দ্য ইউনাইটেড নেশন সেইড দ্যাট ড্রিঙ্কিং ওয়াটার মে বি আ ফিউচার প্রবলেম, এইভাবেও তোমরা নিয়ে আসতে পারো সংক্ষিপ্ত ভাবে। আর বড় করে চাইলেও তোমরা অন্যভাবে লিখতে পারো, এটাকে গ্লোবাল ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে, অ্যাকর্ডিং টু রিপোর্ট
হ্যাঁ এরকম ভাবে ইউএন, ইউ ইউ না, ইউএন, হ্যাঁ এভাবে দিতে পারো, গুড। তো এটা কি তোমরা করতে পারো, হ্যাঁ। বাট ডু ইউ নিড, বাট আমরা বলতেছি ডু উই নিড, পরে আমাদের কি পরে হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে? দ্য প্রবলেম, এই সমস্যা নিয়ে, অ্যাজ যেহেতু, যেহেতু আওয়ার্স মানে আমাদের দেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, আমাদের দেশ যেহেতু একটা নদী মাতৃক, এন্ড উই হ্যাভ আ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়। বিসাইডস, তাছাড়াও উই হ্যাভ আ সি, আমাদের একটা সমুদ্র রয়েছে, ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, আমাদের এই যে দেশের পাশেই, ব্যাকইয়ার্ড টু মানে আমাদের পাশে যে একটা কি সাগর, বঙ্গোপসাগর রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বাংলা অর্থ। নিড, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে। তো মেইন ভার্ব যদি হয় এরপরে হয় ইনফিনিটিভ, আর নিডটা যদি অক্সিলারি হয় এরপরে ভার্বের বেস ফর্ম হয় মডাল অক্সিলারি হইলে। আচ্ছা, আওয়ার্স, এখানে এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ল্যান্ড নাউন, রিভার্স নদী নাউন, প্লেন্টি অফ রেইনফল, রেইনফলটা আমাদের এখানে নাউন। বিসাইডস অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হয়েছে। উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, ব্যাকইয়ার্ড তো নাউন। তাহলে আমাদেরও আছে কিনা? তো এই অংশটুকুনের মধ্যে দেখলাম যে, আগের অংশটুকুন দেখলাম পানি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য না, একজন কার্সড মেরিনার যিনি ছিলেন তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, তাই না? এখন আমাদের জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইউনাইটেড নেশন। তারা নতুন মিলিনিয়ামের একটা প্রাক্কালে, এই যে সহস্রাব্দ, এখানে এই শব্দটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে স্পেলিংটা তোমাদের পরীক্ষায় আসবে, স্পেলিংটা পরীক্ষায় আসবে, হ্যাঁ অ্যাডমিশন টেস্টে আসবে। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের এতটুকুনের মধ্যে আলোচনা। এখন এই অংশ, এর আগের অংশটুকুন থেকে তোমাদের এসএসসি পরীক্ষা আসবে না। এখন থেকে তোমাদের যে আলোচনা করব এই অংশটুকুন থেকে তোমাদের পরীক্ষায়, এসএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে আসবে। প্রথম সেন্টেন্সটা দেখো, one of the sources one of the sources of water in our country is the rivers, আমাদের দেশে পানির অন্যতম উৎস হচ্ছে নদী। তাহলে এখানে বাংলা অর্থ বললাম, ওয়ান অফ এর পরে নাউনটা কি হয় বলেছিলাম, বলো? প্লুরাল 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 হয়। প্লুরাল হয়, এটা হচ্ছে প্লুরাল নাউন। কিন্তু ভার্ব যেটা হবে, ভার্ব, সেই ভার্বটা হয় সিঙ্গুলার, ভার্বটা হয় কি সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, এখন এখান থেকে একটা প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, কমপক্ষে 4 থেকে 5 বার ওয়ান অফ এর ব্যবহার থেকে। কয়বার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, তারপর ইভেন ভিসিএস সহ চাকরির পরীক্ষায়। লাইনটা আমি লিখতেছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই, এখানে ইয়া করে থাকবে, আমি লিখতেছি, তোমরা ভুলটা ঠিক করবা, কমেন্টে লেখো। ড্যাশ LOWYER, ঠিক আছে? অপশন এ। আচ্ছা, এখানে এটাও ঠিক, এখানে মায়ের পরে এই সবটুকুন থাকবে। অপশন বি, অপশন সি, ফ্রেন্ডস ইজ। তাহলে অ্যান্সারটা লেখো, কি হবে? ফ্রেন্ডস ইজ হবে। তাহলে ওয়ান অফ এর পরে যে নাউনটা হয় সেই নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। এই হুবহু এই লাইনটা উল্লেখ করে দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ডক্টর দিয়ে আসছে, লয়ার দিয়ে আসছে, বিভিন্ন ভাবে আসছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে দেখলাম যে ওয়ান অফ এর ব্যবহার। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, নদীটা হচ্ছে আমাদের জীবনে সর্বত্র, এভরিহোয়ার এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, ইন আওয়ার লিটারেচার আমাদের সাহিত্যে, ইন আওয়ার ইকোনমি আমাদের অর্থনীতি, এন্ড কালচার সংস্কৃতিতে, মানে সব জায়গায় নদী আছে। তার মানে এটা অ্যাডভার্ব, আর এখানে এটা নাউন, লিটারেচার নাউন, ইকোনমিটা নাউন, কালচারটা নাউন, আর সবটুকু যদি একসাথে ইন থেকে শুরু করে কালচার পর্যন্ত আসে তখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এখন নদী আমাদের জীবনে সর্বত্র, আমাদের সব জায়গায় নদী এটা আমরা পাই।
যেমন আমি চাঁদপুরে আছি এই মুহূর্তে, তো একটু আমি বাসার ছাদে গেল আমি দেখা যায় নদী, একটু ভালো লাগতেছে না দেখে, একটু গতকালকে রাতেও হচ্ছে মনে হয় আমি একটু আমার ফ্রেন্ড ছিল, তো পরবর্তীতে একটু ওদের সাথে গেলাম আহ ইয়াতে তিন নদীর মোহনা যেটা, সেখানে গেলাম, ঠিক আছে। তো বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু এই নদীগুলো ভালো অবস্থায় আছে। আর দ্য রিভার্স, এই নদীগুলো ইন গুড, ইন প্রিপোজিশন শেপ মানে গঠন অথবা অবস্থায়, এখানে শেপটা নাউন কিন্তু গুডটা অ্যাডজেক্টিভ। এই নদীগুলো কি ভালো অবস্থায় আছে? না, আনফরচুনেটলি দে আর নট, কিন্তু না তারা সেগুলো সেভাবে নেই। ইফ ইউ, কয়েকটি, ইফ ইউ, এটা একটু মিউট করো, কার থেকে সাউন্ড আসতেছে জানো? ইয়াজুল, সৈয়দ ইয়াজুল। ইফ ইউ আর অলরেডি ডেড, এর মধ্যে কিছু হচ্ছে মৃত নদী, অলরেডি এরা হচ্ছে মারা গেছে, ডেড এটা শেষ, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। and several are going through the pangs of death, আর কিছু নদীর হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। গো থ্রু অর্থ হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ এর মধ্য দিয়ে যাওয়া, এক্সপিরিয়েন্স। প্যাংস অফ ডেথ, ডেথ মানে হচ্ছে মৃত্যু, আর প্যাংস মানে দুঃখ দুর্দশা কষ্ট, এর সাথে পাঞ্জা লড়তেছে। এর মধ্যে একটা দেখো, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। এর মধ্যে হচ্ছে বুড়িগঙ্গা নদী, নদীর নামের আগে নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, হ্যাঁ, নদীর নামের আগে আর্টিকেল কি হয়? দি হয়। দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল অফ, উদাহরণ, অব কিসের উদাহরণ? ডাইং, মৃত প্রায় নদীর উদাহরণ। এই ডাইংটা এখানে একটা পার্টিসিপল তথা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, রিভারটা নাউন। তো বুড়িগঙ্গা হচ্ছে মৃত প্রায় নদীর উদাহরণ। তাহলে এই অংশটুকুনের বাংলা একসাথে সবটুকু মিনিংটা আমি বলতে চাই। তাহলে অর্থ হচ্ছে দাঁড়ায় কি, আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, আমাদের প্রধান উৎস হচ্ছে প্রাণীর উৎস হচ্ছে প্রধানত হচ্ছে নদী। নদী আমাদের জীবনের সব জায়গায় কানেক্টেড আছে, কিন্তু এই নদীগুলো ভালো অবস্থায় নেই। এর মধ্যে কিছু নদী মৃতপ্রায় নদী হয়ে গেছে। আচ্ছা, এতটুকুন আছে। তাহলে আমাদের এটাকে অন্য ওয়েতে আমরা কিভাবে লিখতে পারি? ফর এক্সাম্পল, দ্য রিভার্স আর দ্য মেইন সোর্স, মেইন আর কি বলা যেতে পারে, অথবা মেজর সোর্স, অথবা প্রিন্সিপাল সোর্স, এই ওয়ার্ড গুলোতে আমরা এখানে বলতে পারি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এই নদীগুলো আর লিঙ্কড অথবা কানেক্টেড, লিঙ্ক টু হয়, কানেক্টেড যদি বলো তাহলে উইথ হয়, ইন্টারউইন্ড যদি বলো তখন কি হবে? উইথ হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তখন এটা বলবো আমরা আমাদের সর্বত্র এটাতে রয়েছে, কিন্তু এই নদীগুলো হচ্ছে ভালো অবস্থায় নাই। তো এইটা অনুযায়ী তোমরা এই মানে কি বলো প্যারাফ্রেজ করে একটু লেখার চেষ্টা করবা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইব, ডেইলি সান পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বা প্রতিবেদনে, এই পাবলিশড এটা হচ্ছে পার্টিসিপল, আর পত্রিকার হচ্ছে এটার নাম, একটা যেহেতু পত্রিকা, পত্রিকার নামের একটা আর্টিকেল দিয়ে হয়, তার মানে এটা সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা, ডিসক্রাইব হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে কি হয়েছে, এন্ড হোয়াই, কেন হয়েছে। এটা প্রকাশ করেছে কে? ডেইলি সান পত্রিকা। বাই দ্য ওয়ে, এখানকার মধ্যে আরেকটা জিনিস উল্লেখ করতে ভুলে গেছি আমি, সেখানকার মধ্যে ঈদের দেখো ডাইং রিভার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এখান থেকে দ্য ডাইং রিভার বুড়িগঙ্গা দিয়ে একটা প্যারাগ্রাফ আসছিল, বুঝছো? তাহলে প্যারাগ্রাফও আসে কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ এই ইউনিটে আসছিল। এটা কোথা থেকে আসছিল? টেক্সট বুক থেকে। আচ্ছা দেখো, ডেইলি সান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এই নদীটার কি হয়েছে এবং কেন হয়েছে। আচ্ছা, পরের লাইনটা দেখো, পরের লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ইটস ওয়াটার, ইটস ওয়াটার, দেখো লাইনটা আমি এতটুকু পড়ে আগে, ইটস ওয়াটার, এর পানি, ইটস এটা হচ্ছে পসেসিভ, আর ওয়াটারটা হচ্ছে নাউন, ইজ পলিউটেড, এর পানি দূষিত হয়ে গেছে, ওয়ার্ডটা দাগবো, সিনোনিম ইয়ে করতে হবে, পলিউটেড দূষিত হয়ে গেছে, এন্ড পারপিচুয়াল স্ট্যান্ডস,
এর স্থায়ী বা চিরস্থায়ী, এটা অ্যাডজেক্টিভ। স্ট্যান্স মানে দুর্গন্ধ, গন্ধ। ফিলস পূর্ণ করে, দ্য ইয়ার অ্যারাউন্ড ইট এর চারপাশের যে বাতাস, বায়ু রয়েছে, আবহাওয়া রয়েছে, এটাকে পূর্ণ করে দাও। গেলে ওয়াও, তোমাকে যখন হচ্ছে ধরো বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে সদরঘাট থেকে তুমি হচ্ছে কেরানীগঞ্জে যাবা নৌকা দিয়ে, তোমাকে যদি হচ্ছে আমি ছেড়ে দেই, তোমার সুন্দরী মানুষ বা সুন্দর মানুষ ছেড়ে দেব, মনে হবে যেন একবারে ওয়াও, তোমার সাদা পাঞ্জাবিটা, সাদা জামাটা মনে হবে যে কালা কুচকুচি হয়ে যাবে, এরকম দেখতে আরো সুন্দর লাগবে, তাই না? এরকম দুর্গন্ধ পানি। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। যেমন আমার বাসা ছিল গ্যান্ডারিয়া। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড সহ, ওর নাম হচ্ছে মেহরাব, মেহরাব সহ প্রায় হচ্ছে এখন ঢাকায় গেলেও আমি হচ্ছে গ্যান্ডারিয়াতে যেহেতু যাইতেই হয়, তো গ্যান্ডারিয়াতে গিয়ে হচ্ছে নদীর পাড়ের ওইখানে দেখেছি কিনা তোমরা, সদরঘাটে যাওয়ার আগে তোমরা হয়তো লঞ্চে উঠানি কখনো, উঠছো কেউ লঞ্চে? আমাদের বাসার জি চাচা স্যার। স্যার ফেরিতে উঠছি। ও আচ্ছা, ওইখানে হচ্ছে একটা নদীর উপরে একটা ইয়ার মতো আছে, বসার জায়গা, এটা সাজানো গোছানো আছে, ওইখানকার মধ্যে আমি সবসময় গিয়ে আড্ডা দিই আর কি। আচ্ছা, আমির হামজার বাড়ি চাঁদপুর তো জানি না, মোহাম্মদ হামজা। আচ্ছা, তো সেখানকার মধ্যে যেখানে গিয়ে আমরা বসি, সেখানকার মধ্যে হচ্ছে আহ নাটক টাটক হয়, আবার বিভিন্ন নাটক টাটক হইতো আর কি। এটা নাটক ছিল, যে আগে হচ্ছে মেহজাবিনের আর হচ্ছে আফরান নিশু নাকি জানো, ওদের নাটকগুলো দেখতাম তো মাঝে মধ্যে। একদিন দেখি ও মা, এই নাটক আমার, এটা তো আমি যেখানে গিয়ে বসি সেখানে নাটক হইতেছে। আচ্ছা যাই হোক, দেখো, বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু বর্তমানে যে অবস্থা, এই অবস্থা সেটা আগে এরকম ছিল না, অর্থাৎ বর্তমানে এবং অতীতের সাথে ব্যাপক ফারাক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি বুড়িগঙ্গার নদীটার বর্তমান এবং পুরাতন অবস্থা। যেটা বর্তমানে ডাইং রিভার, আগে কেমন ছিল, এখানে বলতেছে না, ইট ওয়াজ নট, এটা ছিল না হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, আগের মতো ছিল, আগে এরকম ছিল না আর কি। আচ্ছা, দেখো, দ্য রিপোর্ট সেইজ, এই প্রতিবেদনে বলেছে, দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস ফার্স্ট, এটার একটা গৌরবময় অতীত আছে। আচ্ছা বলো তো দেখি, এই আর্টিকেল এরপরে কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা স্যার। তাহলে এটা স্যার কি হবে? দুইটা। এটা নাউন হবে, আর স্যার এটা Adjective. না, এটা অ্যাডজেক্টিভ। আর একটা গুড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা গৌরবময় অতীত ছিল, তাহলে গ্লোরিয়াস ফার্স্ট এখানে এটাকে কি অ্যাডজেক্টিভ বলবো নাকি স্যার ডিটারমিনার বলবো? কোনটাকে? এই যে এটাকে এই দুইটাই বলা যায়, দুইটাই। মডার্ন ইংলিশে হচ্ছে ডিটারমিনার বলে আর কি, আগের ইংলিশ অনুযায়ী, পুরাতন ইংলিশ অনুযায়ী এটাকে কি বলে? এটাকে বলে আর্টিকেলই বলে, বুঝছো? আচ্ছা, ওয়ান্স, এক সময়ে, ইট ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গা, গঙ্গা নদীর বিশাল শক্তিশালী গঙ্গা নদীর একটা শাখা ছিল। এক সময় এটা গঙ্গা নদীর একটা শাখা ছিল। আচ্ছা, গঙ্গা একটা নদী, কিন্তু গঙ্গা যেহেতু নদী, সেজন্য এটার পূর্বে আর্টিকেল দিয়ে হয়েছে। আর ট্রিবিউটারি শাখা ছিল, শাখা ছিল, and flowed into the Bay of Bengal through the river ধলেশ্বরী। দেখো, আমি একটু অঙ্কন করতে দিচ্ছি। ধরো এটা হচ্ছে গঙ্গা, এরপর হচ্ছে বুড়িগঙ্গা, এরপরে ধলেশ্বরী, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। তাহলে এটা শাখা ছিল বুড়িগঙ্গা। এখন দেখো, এটা কোন দিক থেকে যে কোথায় গিয়ে পড়বে, এদিক থেকে গিয়ে এই দিক পড়তেছে। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যদি যাওয়া বোঝায়, সেই ক্ষেত্রে প্রিপোজিশন কি বসে? থ্রো বসে, থ্রো বসে। ঠিক আছে, ধরো আমি এখান দিয়ে যাচ্ছি, এখন জেলে আমাদের কি কি হয়, আমি এক্সপিরিয়েন্স করতে পারি কি কি হইছে না হইছে, তাই না? তো এই জন্য হয় থ্রো। এই জন্য দেখবো গো থ্রো, গো থ্রোর কয়টা মিনিং জানো? আমাদের গোয়িং থ্রু দা, ওখানে এক্সপিরিয়েন্স বলছে, আর একটা মিনিং আছে গো থ্রু, আর একটা মিনিং আছে হচ্ছে রিড। গো থ্রু আর একটা মিনিং আছে কি জানো? লেখা। সরি, রিড মানে পড়া। একটু লক্ষ্য করো,
তুমি যদি পড়ো, হ্যাঁ, পড়লে এই একটা পেজ, এই পেজের মধ্যে কি কি আছে তুমি জানতেছো, এই পেজের মধ্যে কি কি আছে জানতেছো, এই পেজের মধ্যে কি কি আছে জানতেছো, তাই না? এইভাবে তোমাদের জানতেছো। তার মানে যদি জানো, তার মানে তুমি এক্সপিরিয়েন্স হইতেছে, তুমি এখানে জানো এখানে ভালো সাইড কি কি আছে, খারাপ কি কি আছে। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়, সাথে হচ্ছে পড়াও হয়। তার মানে কাম থ্রো, এখানে আরেকটা শব্দ হয় গো থ্রো। আমি থ্রো দিয়ে যে ওয়ার্ড গুলো হতে পারে সেগুলো বলে দেই। কাম থ্রো, কাম থ্রো অর্থ হচ্ছে মানে বাহির থেকে আসা ভিতরে গিয়া আবার বাইরে হয়ে যাওয়া। তার মানে হচ্ছে আসলে আমাদের সহায়তা করা বা সাফল্যের সাথে যাওয়া অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, এর মধ্যে আরেকটা শব্দ হচ্ছে রিড থ্রো। রিড থ্রো হয়, রিড থ্রো যদি হয় মানে পুরোটা মনোযোগ দিয়ে পড়া বোঝানো হয়। সি থ্রো, সি অর্থ হচ্ছে দেখা, থ্রো মানে সবকিছু দিয়ে দেখা, তার মানে ভিতর দিয়ে দেখা, তার মানে সে উত্তীর্ণ, সরি, সে হয়ে যায় পাশে থাকা, এরকম বোঝায় আর কি, হ্যাঁ, সি থ্রো হয়ে যায়। ওকে, এরকম ভাবে আরেকটা শব্দ রয়েছে ফল থ্রো, এফ এ ডাবল এল, ফল থ্রো। সো ফল থ্রো যদি মিনিং দাও তাহলে এটা হচ্ছে হঠাৎ ধরো তুমি যাইতেছো, ফল অর্থ কি পতিত হওয়া, থ্রো অর্থাৎ গিয়ে পড়ে যাওয়া, পতিত হয়ে যাওয়া। তার মানে যেতে যেতে তুমি কি হয়ে যাও, ব্যর্থ হয়ে যাও। তার মানে ফল থ্রো অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। আচ্ছা, তো নদী এবং সাগর দেখো, আবার এখান থেকে একটা থেকে আরেকটাতে যেহেতু পতিত হয়েছে সেজন্য এখানে আরেকটা কি হয়, ইনটু হয়। এই যে ফ্লোড ইনটু, এখানে পতিত হয়েছে সর্বশেষ যেখানে গিয়ে পতিত হয়েছে সেখানে ইনটু, কিসের মধ্যে দিয়ে, রিভার ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর ফ্লো ইনটু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা, তো সাগরের নামের আগে কি হয়েছে, আর্টিকেল দেখো এখানে, এটা দিয়ে হয়েছে। ওকে, গ্রাজুয়ালি ইট লস্ট, এটা হারিয়েছে, ইটস লং লিঙ্ক, এর সম্পর্ক, লিঙ্কটা তাহলে এখানে নাউন, উইথ দ্য গঙ্গাস, গঙ্গার সাথে, এখানে নদীটাকে আর্টিকেল দিয়ে হয়েছে, এন্ড গেট দ্য নেম, এবং নাম নিয়েছে দা বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গা নামে রূপান্তরিত হয়েছে। তারপরে দেখো, দ্য মুঘলস, মুঘলরা, দ্য মুঘলসরা মুঘলরা মার্বেল এট, তারা আশ্চর্যিত হয়েছিল। মার্বেল এট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা জিএসটি তে আসছিল। মার্বেল এট আশ্চর্যিত হয়েছে, দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর ঢেউ, মানে আফ, আমরা কি হাইটেড এবং লো টাইড, জোয়ার ভাটা দেখে তারা আশ্চর্যিত হয়েছেন। এন্ড ফাউন্ড দ্য ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংক, এর তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেছিল। কত সালে, ইন 1610 সালে। এখন সে সময় যেহেতু নদীতে অনেক জোয়ার ভাটা ছিল, পানি ছিল সবসময়, সেজন্য দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এই নদীটা হচ্ছে প্রদান করত খাওয়ার পানি, ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার পানি। এটা ড্রিঙ্কিং ওয়াটার, এটা কিন্তু এই ড্রিঙ্কিং এখানে কিন্তু জিরান, আইএনজি, হ্যাঁ, জিরান হিসেবে ব্যবহার হয়েছে, এটা কম্পাউন্ড নাউন বলে। এন্ড সাপোর্টেড, এবং সহায়তা করতে ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের, ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের সহায়তা করত। তারপর দেখো, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরের নামকরণ পরবর্তীতে ঢাকা হয়। হুইচ গ্রো ইনটু, যেটা রূপান্তরিত হয়েছে, এই হ্যাভিলি অনেক পপুলেটেড, জনবহুল সিটি শহর, জনবহুল শহরে রূপান্তরিত হয়েছে, উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস। দেখো, ক্রনিক, ক্রনিক আমাদের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে যা আছে তাই। শর্টেজ, শর্ট থেকে শর্টেজ, নাউন এটা, মানে অল্প, স্পেস জায়গা, তার মানে কি জায়গার, দীর্ঘস্থায়ী জায়গার স্বল্পতার মধ্য দিয়ে আমাদের এখানকার মধ্যে এটা জনবহুল শহরে রূপান্তরিত হয়েছে। মানে কি, মানে হচ্ছে ধরো এই যে এটা ঢাকা, ঢাকা এটা আছে, একসময় ধরো এখানকার মধ্যে ধরো 5 লাখ মানুষ বসবাস করতো, 5 লাখ মানুষ বসবাস করতো, জায়গা এখন 1 কোটির উপরে মানুষ বসবাস করে। এখন দেখো এই যে ঢাকা এতটুকু আছে, এতটুকু জায়গা যা আছে তাই না, নাকি জায়গা বাড়ছে, জায়গা জি কি না স্যার, বেড়েছে, একই আছে। যা আছে তাই, অর্থাৎ এই কথাটা বলতেছে। এই হ্যাভিলি পপুলেটেড, হ্যাভিলিতে এখানে অ্যাডভার্ব,
পপুলেটেড, অনেক বেশি, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর পরেরটা তো নাউন। তার মানে জনসংখ্যা বেড়েছে কিন্তু ক্রনিক দীর্ঘস্থায়ী শর্টেজ মানে অল্প স্পেস মানে জায়গা, দীর্ঘস্থায়ী স্বল্প জায়গার মধ্যে অনেক বেশি জনবহুল শহরে রূপান্তরিত হয়েছে। বুঝছো বিষয়টা? এখন জায়গা যা আছে তাই, কিন্তু মানুষ বেড়েছে। এখন এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে ফিল ইন দ্য গ্যাপস আসছিল, শূন্যস্থান পূরণ, এখান থেকে আসছে। আমরা এটা শেষ আবার পড়বো। হ্যাঁ, দেখো আমাদের বাক্যটা হচ্ছে দ্য সিটি, শহর, এটা সাবজেক্ট, পে ব্যাক, পরিশোধ করছে। এখন দেখো নদী তোমাকে কি কি দিচ্ছিল মনে আছে? নদী তোমাকে কি কি দিচ্ছিল বলো তো? নদী তোমাকে কি কি দিচ্ছিল বলো? আগের লাইনে আছে, আগের প্যাসেজে ছিল, নদী তোমাকে কি কি দিচ্ছিল? খাবার পানি খাওয়ার পানি। বলো। ট্রেড এন্ড কমার্সে সহায়তা করছিল। ট্রেড এন্ড কমার্সের সহায়তা, এবং হচ্ছে আর কি দিচ্ছিল? খাওয়ার পানি। আচ্ছা, এখন নদী আমাকে এটা দিচ্ছে, আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, তাহলে আমি এখন নদীকে কি দিচ্ছি দেখো। তুমি নদী যেহেতু তোমাকে এত কিছু দিচ্ছে, তো দেখো দ্য সিটি, এই শহরের মানুষ, পে ব্যাক, পেইড ব্যাক ফার্স্ট টেন্স যেহেতু, তার মানে পরিশোধ করেছে, ফেরত দিয়েছে। দ্য বাউন্টি অফ দ্য রিভার, নদীর বদান্যতা, বাই সাকিং আউট অফ লাইফ আউট অফ ইট, এর জীবন কি খেয়ে ফেলে, মানে ধ্বংস করে। নদী তো ধরো কেউ তোমাকে 5,000 টাকা দিচ্ছে, মনে করো তার জীবনটাকে, তুমি টাকা তো দেওয়াই নেই, উল্টা তার জীবনটাকে হেল করে দিয়া তাকে শেষ করে ফেলছো। এই সেম কাহিনী, মানে নদী তোমাকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমাদের মানুষ সেটা তার জীবনটাকে ধ্বংস করে দিয়ে। জীবনটাকে কিভাবে ধ্বংস করেছে মনে আছে? টেক্সট বুকের প্রথম লাইনটা কি ছিল? যে দ্য বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অব ডাইং। ডাইন রিভার। আচ্ছা, সেইটাই মাধ্যমে হচ্ছে আমরা জীবনটাকে শেষ করে দিয়েছি। সাক আউট অফ ইট, এটা হচ্ছে একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, তো জীবনটাকে শেষ করে দিয়ে। অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান ডাইং, এই নদীটা মারা যাচ্ছে। ডাইং, দেখো এই ডাইংটা এখানে মৃতপ্রায়, এটা এখানে পার্টিসিপল, এটা হচ্ছে ডাই এর সাথে আইন যুক্ত হয়েছে। আই ই যদি থাকে সেটাকে ওয়াই, মানে আইএনজি করতে হইলে আই এর জায়গায় ওয়াই দিয়ে বাদ পরে আইএনজি দিতে হয়। বিকজ অব, কারণে, কিসের কারণে? পলিউশন, দূষণের কারণে। কন্টামিনেশন সিনোনিম হিসেবে ব্যবহার হয়। এখন দেখো কিসের কারণে দূষিত হয়েছে? বিকজ অফ, বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পূর্বে কি বসে আমাদের এখানে? যেহেতু আর আমাদের এখানে বসছে একটা, যে আমরা শিখছি না প্রিপোজিশনের পরে নাউন হয়, এখানে এটা প্রিপোজিশনটা হিসেবে ব্যবহার হয়েছে। আর ডাইংটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। দ্য বুড়িগঙ্গা ইজ, এটা সাবজেক্ট। হিউজ কোয়ান্টিটিজ, অনেক পরিমাণে, হিউজ মানে অনেক, এটা অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটিজ এটা নাউন, কোন শব্দ প্লুরাল হইলে সেটা নাউন হয়। অব, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কয়টা শব্দ আছে বলো তাহলে এখানে? দুইটা। এটা কেমিক্যালস নাউন, তার মানে টক্সিক, বিষাক্ত, পয়জনাস, বিষাক্ত। বিষাক্ত, কেমিক্যাল এন্ড ওয়েস্ট, এবং আবর্জনা, এই ওয়েস্ট কিন্তু এখানে নাউন। আবর্জনা ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে, হসপিটালস থেকে, ক্লিনিক্স থেকে, এবং হাউস হোল্ডস, ঘর বাড়ি থেকে, এন্ড আদার এস্টাবলিশমেন্টস, এবং অন্যান্য স্থাপনা থেকে, আর ডাম্পড ইনটু, সেটা হচ্ছে ফেলা হচ্ছে, ইনটু দ্য রিভার এভরিডে, প্রত্যেকদিন। প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে এই নদীতে বিশাল পরিমাণে বিষাক্ত ময়লা, আবর্জনা, কেমিক্যালস গুলো ফেলা হচ্ছে। ডাম্পড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। আচ্ছা, দ্য সিটি অফ ঢাকা, ঢাকার শহর, এটা সাবজেক্ট। এরপরে দেখো ডিসচার্জ, তারা নিক্ষেপ করে, এটা হচ্ছে ভার্ব। অ্যাবাউট 4,500 টন অফ সলিড ওয়েস্ট, একবারে কচকচে কচকচে পরিষ্কার, যেরকম সলিড ওয়েস্ট, এরকম বর্জ্য ফেলে এভরিডে, প্রত্যেকদিন। এভরিডে থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। মোস্ট অফ ইট, এর অধিকাংশই, ইট ইজ, মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এর অধিকাংশই সরাসরি বুড়িগঙ্গার নদীতে গিয়ে পড়ে। ইয়া, এখানকার মধ্যে একটা
হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, তার মানে নদীতে গিয়ে সরাসরি পড়ে। ওকে, মোস্ট অফ ইট অর্থাৎ এই ময়লা সম্পর্কে বলতেছে আর কি। মোস্ট অফ এটা হচ্ছে ডিটারমিনান্ট হিসেবে ব্যবহার হয়, যেটা সিঙ্গুলার প্লুরাল উভয়ের জন্যই ব্যবহার, সরি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের জন্যই ব্যবহার হতে পারে আর কি। আচ্ছা, দেখো এই অংশটুকুর মধ্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের কোনো ঝামেলা হবে? এই ফ্রমটা প্রিপোজিশন, মিলস নাউন, ফ্যাক্টরিজ নাউন, হসপিটালটা নাউন, ক্লিনিক্সটা নাউন, হাউসহোল্ডটা নাউন, আদারটা হচ্ছে ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, এস্টাবলিশমেন্ট নাউন। আর ডাম্পড ইনটু প্যাসিভ হিসেবে ব্যবহার হয়েছে এভরিডে, প্রত্যেক দিন। ঢাকা সিটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ডিসচার্জটা ভার্ব, অ্যাবাউট প্রায়, এখানে অ্যাবাউটটা প্রায় অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ, প্রায় অর্থে এখানে ব্যবহার হয়েছে। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, অনুযায়ী, অর্থাৎ এনভায়রনমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটে। দেখো এখানকার মধ্যে আমাদের কি হইতেছে, এনভায়রনমেন্টটা পলিউশন হইতেছে না? আমাদের জি এনভায়রনমেন্টটা স্যার। পলিউশন হইতেছে না? পলিউশন হইতেছে। তো সেই অনুযায়ী এখানকার মধ্যে হচ্ছে দেখো, সি ইউনিটে হচ্ছে এখান থেকে একটা প্যারাগ্রাফ আসছিল, সি ইউনিটে 24-25 সেশনে এনভায়রনমেন্টাল পলিউশন। হ্যাঁ, এটা তো যেহেতু ওভারঅল এটা এনভায়রনমেন্ট, এবং এই লেসনটার নাম দেখো, এনভায়রনমেন্ট এন্ড নেচার নাম আছে, মনে দেখছো? ইউনিটের নাম, লেসনের নাম ওয়াটার ওয়াটার, কিন্তু জি ইউনিটের নাম স্যার। কি? এনভায়রনমেন্ট এন্ড নেচার। সেইখান থেকে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 24-25, এখন সি ইউনিট এই বছর আবার রিটার্ন ছিল না, গত বছর আসছিল এনভায়রনমেন্টাল পলিউশন। আচ্ছা, তো আমাদের পরিবেশ অধিদপ্তর অনুযায়ী 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট, আমাদের ট্যানারি আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস। হাইলি, সামটা হচ্ছে ডিটারমিনার, হাইলিটা হচ্ছে অ্যাডভার্ব, টক্সিক বিষাক্ত অ্যাডজেক্টিভ, মেটেরিয়ালস পদার্থ, অনেক বিষাক্ত পদার্থ ট্যানারি আবর্জনা সহ প্রায় 20,000 টন আর রিলিজ ইনটু রিভার এভরিডে, এই নদীতে প্রত্যেকদিন ফেলা হচ্ছে। এক্সপার্টস আইডেন্টিফাইড, এক্সপার্টসটা এখানে হচ্ছে, এক্সপার্ট শব্দটা দুই ভাবে ব্যবহার হয়। এক্সপার্ট শব্দের অর্থ হচ্ছে বিশেষজ্ঞ। এক্সপার্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এখানে এটা নাউন, হ্যাঁ, এখানে কিন্তু এটা নাউন। আচ্ছা, সেম ভাবে, হ্যাঁ, এখানে নাউন, কিন্তু দেখো আমাদের টেক্সট বুকে দেখো, আর ইন দে আর ইন গুড শেপ, শেপটা নাউন ছিল। ওয়েস্ট এখানে নাউন ছিল, কিন্তু শেপ, গুড, ওয়েস্ট এগুলো হচ্ছে নাউন এবং ভার্ব দুইটাই ব্যবহার হতে পারে। আচ্ছা, তো দেখো এক্সপার্টসরা, তো বিশেষজ্ঞরা আইডেন্টিফাইড, তারা শনাক্ত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ, 9টা শিল্পাঞ্চলীয় এলাকাকে। 9 এবং ইন্ডাস্ট্রিয়াল দুইটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। ইন এন্ড অ্যারাউন্ড, এই শহরের ভিতরে এবং অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল, এই শহরের চারপাশে, অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ দ্য রিভার পলিউশন, নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে তারা শনাক্ত করেছে। এই শনাক্ত অঞ্চলগুলো কি কি? টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট, ইফিজেড যেটাকে বলে, এবং ঘোড়াশাল। এগুলো হচ্ছে, এই এলাকার মানুষগুলো হচ্ছে বেশি ইয়াকে ময়লা নিক্ষেপ করে আর কি, বা ময়লা ফেলে। আচ্ছা, এখন দেখো, এই যে আমার এতটুকুন একটা, আমি মানুষ, যদি আমি মোটা সোটা মানুষ, এখন আমি যদি এটার, এটা হচ্ছে আমার একটা পেট, এখন আমি যদি এটা 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি খেয়ে ফেলি, আমার তো হজম করতে হবে, তাই না? হজম যদি না করি, এটা আমি ধ্বংস হয়ে যাব। তো সেম ভাবে এখানে হয়েছে এরকম, দ্য রিভার উড নিড মনস্টার্স স্টোমাক, এই নদীটার প্রয়োজন হচ্ছে একটা দৈত্যের মতো পেট, স্টোমাক, টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট, এই ধরনের আবর্জনা হজম করার জন্য। মেনশনড অ্যাবভ, উপরে উল্লেখিত, অর্থাৎ উপরে যে 20,000 টন, 4,500 টন বলছে, তো কিন্তু সেটা সে করতে পারতেছে না। দেয়ার ইজ আ লিমিট, দেয়ার ইজ আ লিমিট, একটা লিমিট রয়েছে, আপ টু হুইচ, যেটা পর্যন্ত ইট ক্যান পুট আপ উইথ, এটা সহ্য করতে পারে। পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। ইটস ক্রুয়েল, মানুষের ক্রুয়েল, নিষ্ঠুর, এন্ড থটলেস, অবিবেচক ট্রিটমেন্ট, আচরণ,
এইরকম অবিবেচক নিষ্ঠুর আচরণ করার তার একটা সীমাবদ্ধতা রয়েছে, লিমিট মানে সীমা রয়েছে, যেটা পর্যন্ত সে সহ্য করতে পারে, বেশি হলে পারবে না। তো যদি এরকম চলতেই থাকে তাহলে কি হবে? উই দ্য হিউম্যানস, আমরা মানুষেরা, হ্যাভ সাকসেসফুলি, আমরা সফলতার সাথে কিলড ওয়ান অফ আওয়ার রিভার্স, আমরা একটা নদীকে ধ্বংস করেছি। এরকম যদি চলতে থাকে তাহলে কেমন হবে? দেয়ার আর আদার রিভার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আরো নদী রয়েছে, হুইচ আর অথবা দ্যাট আর বিং সাবজেক্টেড টু, যেটা হচ্ছে একই ধরনের শিকার হচ্ছে, সাবজেক্ট এখানে শিকার হওয়া মানে খারাপ শিকার আর কি। সিমিলার সিমিলার একই ধরনের থটলেস ট্রিটমেন্ট, এই ধরনের অবিবেচক এই ধরনের অবিবেচক আচরণের শিকার হচ্ছে। সিমিলার, থটলেস, এই দুইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর ট্রিটমেন্ট এখানে নাউন। তাহলে কি হবে? আনলেস, যদি না, উই টেক কেয়ার অফ, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। কেয়ারের পরে অব হইছে অব আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীগুলোকে দেখভাল না করি, দেখাশোনা না করি, দেয়ার মে কাম আ টাইম, এমন একটা সময় আসবে, মুহূর্ত আসবে, ওয়েন, যখন, এখানে টাইমটা নাউন এবং এটা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়েছে। উই উইল ক্রাই, আমরা কান্না করব, ওয়াটার ওয়াটার, পানি পানি বললে, এন্ড ফাইন্ড ইট নো হোয়ার, কিন্তু কোথাও পানি পাবো না। কার মতো পাবো না? মনে আছে প্রথমে টেক্সট বুকের লাইনের শুরুতে বলছিল যে কার মতো পাবো না? স্যার ওই যে নাবিকটার মতো মেরিনের। নাবিকের মতো আমরা পানি পাবো না। তাহলে এই প্যাসেজের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা কি? প্যাসেজের মধ্যে আমরা মেইনলি যেটা দেখতে পেয়েছি, ইম্পর্টেন্স অফ ওয়াটার, এবং আমাদের একটা যে নদী, রিভার, এই রিভারের বর্তমান এবং আগের অবস্থা। তাহলে আগের কন্ডিশন কেমন ছিল? আগে ছিল ভালো, ভালো। এখন বর্তমান কি? বর্তমান হচ্ছে, আরে ইংলিশে লিখে ভালো লিখে ফেলছি আমরা। বর্তমান হয়ে গেছে একবারে, সিচুয়েশনটা খুবই খারাপ সিচুয়েশন হয়ে গেছে। তাহলে এখন ওভারঅল যদি চিন্তা করো তোমরা, যদি আমরা এখান থেকে চিন্তা করি তাহলে আমরা কি পাই? যে এখান থেকে হচ্ছে আমাদের নদীগুলোর অবস্থাটা তেমন একটা ভালো নেই। তাহলে হচ্ছে এখন আমরা এসএসসির প্রশ্নগুলো একটু তোমরা এখান থেকে একটু কমেন্টে দ্রুত লেখো কোনটার অ্যান্সার কি হবে। আমি একটু এর মধ্যে দিয়ে 1 মিনিট রেস্ট নিয়ে তারপরে বলতেছি। অ্যান্সার লেখো সবাই। লিখছো? ট্রিবিউটারি শব্দ অর্থ কি? স্যার উপনদী। শাখা নদী অথবা উপনদী, তাহলে আমরা সেই অনুযায়ী লিখবো। তাহলে এটা কি আমাদের এখানে দেখো, ফ্রেগ অ্যারোমা স্টিংক্ট, এটা হচ্ছে দুর্গন্ধ, যেহেতু স্টিংক্ট হবে আর কি। হ্যাঁ, জি স্যার। তারপর হচ্ছে সেন্ট, এখানকার মধ্যে অ্যাম্ব্রোসি শব্দ ঠিক জানো? অ্যাম্ব্রোসিয়া শব্দের অর্থ কি? অ্যাম্ব্রোসিয়া শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি আর কি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আমরা পড়ে যাচ্ছি, এগুলো অ্যান্সার করো। কারা স্থাপন করেছিল? স্যার দ্য মুঘলস।
মুঘলরা স্থাপন করেছিল। ধ্বংসের নামের আগে আর্টিকেল দিই হয় কিন্তু, হ্যাঁ, এটা বলিনি মনে হয়। আর নিচের কোনটা ভুল? স্যার 4 নাম্বারটা। ওয়াটার ইজ বিং কন্টামিনেটেড, পানি দূষিত হইতেছে। জাহাঙ্গীরনগর অন কল ঢাকা। ঢাকা, এটা হবে, পানিতে দূষিত হইতেছে। আচ্ছা, টক্সিক অর্থ কি? বিষাক্ত। সেই পরটা হচ্ছে গঠন, মানে ফর্ম হবে। কোশ্চেন গুলো সলভ করবে তোমরা। এখন দেখো এই শব্দগুলো, ওয়েস্ট, সাবজেক্ট টু, সাবজেক্ট অর্থ বিষয়, কিন্তু আমাদের টেক্সট বুকে ছিল আর বিং সাবজেক্ট টু, এরকম ছিল, হুইচ আর বিং সাবজেক্ট টু। হ্যাঁ, তার মানে প্যাসিভ ছিল এখানে। তার মানে আমাদের এখানে সাবজেক্ট অর্থ নর্মাল বিষয়, কিন্তু আমাদের এইখানে টেক্সট বুকের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে রিলিজ। যে মুভি রিলিজ হবে না, এরকম বলি না আমরা, সেখানে বলি নাউন, কিন্তু মানুষটা হচ্ছে রিলিজ করতেছে, এটা হচ্ছে একটা ভার্ব। মার্বেল, মার্বেল শব্দটা আশ্চর্যিত হওয়া, ভার্ব হিসেবে। আর মানে শুধু নাউন হিসেবে বলি, তাহলে মার্বেলটা নাউন হিসেবে ব্যবহার হয়। শেপ সেম ভাবে নাউন এবং ভার্ব ব্যবহার হতে পারে। তারপরে যাও, তাহলে হচ্ছে আমরা দেখো এখানকার মধ্যে আহ এগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো, নট ফর নাথিং এমনি এমনি বলা হয় না, নট সারপ্রাইজিংলি, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়াটার, ওয়াটার এই যেটা কোথা থেকে নেওয়া হয়েছিল, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। কলরিজের কবিতাটা এনশিয়েন্ট মেরিনার, এটা কি একটা বলো তো? স্যার ব্যালেড। ভ্যালিড হবে, গুড। ওয়াটার অ্যাট এভরিওয়্যার ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কি? আইরনি, আয়রনি। ওকে। ঢাকা বিশ্ব এই বছর এখান থেকে এই যে এনশিয়েন্ট মেরিনারের মধ্যে আমরা দেখলাম সে মানুষকে হত্যা করছিল কেন? মানে অবিবেচনা বশত করে ফেলছে না, মন চাইছে করে ফেলছে। এখান থেকে একটা প্রশ্ন আসলে এবার 50তম বিসিএস আসছিল, 50তম বিসিএস, 50তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটা আসছিল কোথায়? এটা আসছিল ঢাকা স্যার বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঢাবিতে। ঢাবি বি ইউনিট 19-20 সেশনে আসছিল, ঠিক আছে। তো 19-20 সেশনে এখান থেকে প্রশ্ন আসছিল যে ফিল ইন দা গ্যাপস। প্রশ্নটা কিভাবে দেখছে, যে নিচে শব্দগুলো থেকে একটা পূরণ করো। তাহলে আমরা দেখো কিভাবে, যদি তুমি টেক্সট বুকটা না পড়ো, না জানো, তাহলে কি অ্যান্সার করা একটু কঠিন হয়ে যাবে না? হতেও পারে, নাও জি হতে স্যার। পারে, তাই না? হতে পারে, নাও হতে পারে। কিন্তু দেখো টেক্সট বুকে যদি তোমার পড়া থাকে, আমাদের ঢাকা শহরের মানুষরা এই নদীর জীবনটাকে ধ্বংস করে দিয়ে, এই বদান্যতাকে শেষ করে দিয়ে কি করেছে? নদীকে এই ব্যাক করেছে, পরিশোধ করেছে। তাহলে এখন এখানে তোমরা দেখো এটা সাবজেক্ট, এরপরে কি লাগে বলতো? সাবজেক্টের পরে কি লাগে? Verb. ভার্ব লাগে। অপশনে ভার্ব বাহির করো, কোনটা মিনিং অনুযায়ী হয়, অ্যান্সার বসাই দিবা। তারপরে দেখো দা ডাইং, দা রুবি, দা বুড়িগঙ্গা, দা বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা হচ্ছে মৃত পায়। এখন দেখো পলিউশন, পলিউশনটা হচ্ছে নাউন, নাউনের আগে কি কি বসে? Adjective. Because of. এখানে অ্যাডজেক্টিভ অথবা নাম, প্রিপজিশন বসে, তাহলে আমাদের এখানে প্রিপজিশন বসিয়ে দেব। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? কই অ্যান্সার Because of. আছে? হ্যাঁ, বিকজ অফটা বসিয়ে দিলাম। হিউজ কোয়ান্টিটিজ অফ, প্রিপজিশন আছে, এটা দেখো প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে আমাকে মিউট করো, মিউট করো, কার থেকে সাউন্ড হইতেছে? এটা হচ্ছে কেমিক্যালসটা নাউন। এরপরে দেখো আর ডাম্পড ইনটু, এখানে আমাদের ভার্ব আছে, তার মানে এই নাউনের আগে কি বসাতে হবে? Adjective. স্যার টক্সিক। অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা আছে? স্যার অ্যাডজেক্টিভ টক্সিক। আছে, টক্সিক হবে। আর আর এর পরে হচ্ছে আমাদের ভার্ব বসাতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ হইলে আইএনজি হয়, আর প্যাসিভ হইলে ভি3 হয়। তাহলে হচ্ছে এই বিশাল নদীর কোয়ান্টিটিস গুলো, কিসের কোয়ান্টিটিস?
খারাপ বা বিষাক্ত কেমিক্যালস গুলো হচ্ছে ফেলা হয়, তার মানে আমরা V3 এখানকার মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে করে এই যে ডাম্প এটা হয়ে যাবে, এটা হবে স্যার আমাদের ডিসচার্জও হয় স্যার, ডিসচার্জ ইডি করলে হয় না এখানে? না না কোনটা কোনটা ডিসচার্জের পরে যদি ইডি যোগ করে দিই তাহলে এটা হতে পারে না? না আমাদের এখানে দেখো অ্যান্সার যা আছে মানে অপশনে যা আছে সেভাবে বসে যাবে আর কি মূলত। আর এখানকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে যেমন আছে সে তেমনই দিয়ে দেয় আর কি, পরিবর্তন করতে হয় না। ও এখানে এটা একটা ভুল আছে, এখানে একটা এস হবে। তারপরে দেখো দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহরের মানুষ ঢাকা স্যার শহরের ডিসচার্জেস। ডিসচার্জেস করে, এখানে সাবজেক্ট আছে এরপরে ভার্ব বসিয়ে দাও। আর ডিসচার্জ মানে যে করে সে নিজে ফেলে, কিন্তু এখানে যদি দাও এই কোয়ান্টিটিস কি নিজে ফেলে, এটা না স্যার, সেটা প্যাসিভ করতে হইতেছে, আর প্যাসিভ ডিসচার্জ এইভাবে প্যাসিভ হইতেছে না। তার মানে এখানকার মধ্যে এটা হচ্ছে আমাদের ভার্ব বসাইতে হইতেছে, তার মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিলে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, যেটা আমি বললাম পরে তোমাদের এসএসসি অ্যাডমিশন টেস্ট এখান থেকে এটা আসছিল। তোমাদের এসএসসি পরীক্ষায় এনভায়রনমেন্টাল পলিউশন থেকে ফার্স্ট পেপার কিংবা সেকেন্ড পেপার অনেক বোর্ডে প্রশ্ন আসে। ওকে, তো একটু পড়াশোনা করো ভালোভাবে। আমি তো তোমাদেরকে এই প্যাসেজ থেকে এসএসসি পরীক্ষা কিভাবে আসে, অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে এটা তো বললাম। এখন তোমাদের কাজ হচ্ছে একটু বেশি করে পড়াশোনা করা। ওকে, পড়াশোনা করা যাবে একটু বেশি করে। জি এই স্যার, প্যাসেজ থেকে চেষ্টা এখন স্যার পর্যন্ত করতেছি। ইনশাল্লাহ। অনেকবার ঢাবিতে বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় জগন্নাথ বলো, জিএসটি বলো, খুলনা বলো, কুমিল্লা বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। যে টেক্সট বুকে স্যার যখন আমরা তাহলে আমাদের আসার পসিবিলিটি কমও হতে পারে, কারণ আমাদের তো নতুন নতুন অনেক টপিক অ্যাড হয়েছে। এর মানে তোমাদের আসবে না বিষয়টা এমন না। বিষয়টা এমন না, তোমাদেরও পড়তে হবে বিশেষ, আমাদের সকল টপিক আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই জি টপিকটা স্যার আবার শর্ট ইনশাল্লাহ। সিলেবাসের বাইরেও ছিল, এখান থেকে এত বছর এসএসসি পরীক্ষা আসেও নাই। হ্যাঁ, তো জি সেই স্যার। জন্য তোমাদের এটাও পড়তে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি।